হ্যালো ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের আকাশ দা। তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিবেদন এই নির্মিতি অধ্যায়ন নিয়ে। মানে এটা একটা নির্মিতি অধ্যায়, তোমরা সকলেই জানো। এই ভিডিওতে তোমাদের কিভাবে লিখতে হয় আমি সেটা তোমাদের জানিয়ে দেব, এবং এই পর্বের শেষাংশে আমি তোমাদের শিখিয়ে দেব উদাহরণস্বরূপ। মানে আমি একটা উদাহরণ নেব প্রতিবেদনের, সেটা দেখিয়ে তোমাদের দেখিয়ে দেব যে কোথায় কেমন হচ্ছে। তারপর তোমরা শিখে যাবে পুরোটাই যে কিভাবে লিখতে হয়, আর প্রতিবেদনের রচনা কি করে করতে হয়, আর কিভাবে পরীক্ষায় সেটা লিখতে হয়, কিভাবে মানে এক কথায় কিভাবে প্রতিবেদন উপস্থাপন করতে হয়, সেটাই তোমাদের এই ভিডিওতে আজ শিখিয়ে দেব। তো চলো শুরু করি। প্রথমাংশে চলো আমরা শিখে নেই কিভাবে প্রতিবেদন লিখতে হয়, আর শেষাংশে আমরা তোমাদের শেখাবো একটা উদাহরণ ধরে কিভাবে প্রতিবেদনটা লেখা হয়েছে ওই উদাহরণে, সেই রকম অনুসরণ করে তোমরা পরীক্ষার খাতায় লিখো। তো চলো আমরা প্রতিবেদনের এই ভিডিও শুরু করি। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, এক ভিডিওতেই সমস্ত নিয়ম ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন সমূহ। মানে এই ভিডিওতে আমরা প্রতিবেদন তোমাদের পুরো শেষ করে দিচ্ছি। তো এরপর এটা হলেই আমার নির্মিতি আর ব্যাকরণ অংশ, অর্থাৎ বাংলাতে আমার যে অংশটা রয়েছে সেটা শেষ হয়ে যাচ্ছে। আগেই আমি সমাজ শেষ করে দিয়েছি, আগের সপ্তাহে বুধবার তোমাদের যে ভিডিও এসেছিলো তাতে তোমাদের আমি সমাজ শেষ করে দিয়েছি। আর এই ভিডিওটা হলে প্রতিবেদনও শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যত নির্মিতি এবং ব্যাকরণের অংশ ছিল তা আমি এই ভিডিওর মাধ্যমেই শেষ করছি। তো চলো শুরু করি। এরপর তোমরা কিসের উপর ভিডিও চাও কিসের উপর ভিডিও চাও সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তো চলো শুরু করি। প্রতিবেদন রচনা। রিপোর্টার এই শব্দটি ইংরেজি হলেও সবার কাছেই বেশ চেনা। এমনকি তিনি যা করেন অর্থাৎ রিপোর্টিং, এটাও অনেকটাই চেনা। তোমরা জানলে অবাক হবে, আমারও কিন্তু রিপোর্টার হওয়ার ইচ্ছা। প্রথম ইচ্ছা তো শিক্ষক হওয়া, এবং দ্বিতীয় ইচ্ছা এই রিপোর্টার হওয়া। আমার ছোটোবেলা থেকেই এই দুটো হওয়ার ইচ্ছা। আরও একটা ইচ্ছা আছে উকিল হওয়ার। তোমাদের কি হওয়ার ইচ্ছা ভবিষ্যতে সেটা তোমরা কমেন্টে জানিও। তো রিপোর্টার এই শব্দটা ইংরেজির হলেও আমাদের সকলেরই প্রায় চেনা। এমনকি তিনি যা করেন অর্থাৎ রিপোর্টারের কাজ কি, রিপোর্টিং, সেটিও অনেকটাই চেনা। এই রিপোর্টিং শব্দটি এর বাংলা পরিভাষা হলো প্রতিবেদন। শব্দটির প্রতিবেদন শব্দটির অর্থ কারোর কাছে কিছু জানানো বা জ্ঞাপন করা। অর্থাৎ তুমি যদি কাউকে কিছু জানাও, মানে তুমি ধরো তোমার ভাইকে কিছু একটা জানাচ্ছ, তুমি তার কাছে ওটা তোমার কাছ থেকে পাওয়া প্রতিবেদন। তুমি তার জন্য ওটা কোথাও থেকে একটা তথ্য গ্রহণ করে তার কাছে দিচ্ছ, তাই তো? ঠিক সেই কাজই করে রিপোর্টার, কোথাও থেকে একটা তথ্য জোগাড় করে আমাদের দেন, সেটাও যেমন প্রতিবেদন, তেমন যে কোনো জানানোর কাজকেই আমরা রিপোর্টিং বলতে পারি, তাই তো নাকি? ইংরেজি প্রতিশব্দ রিপোর্টিং, এর বাংলা অর্থ জানানো। বর্তমানেও অবশ্য সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলের দৌলতে প্রতিবেদন ও প্রতিবেদক এই শব্দ দুই আমাদের কানে এসেছে বা কানে গেছে। এই যে প্রতিবেদন, এর ইংরেজি শব্দ তাহলে কি? রিপোর্ট বা রিপোর্টিং। এবং প্রতিবেদক মানে যে প্রতিবেদনটা দিচ্ছে সে হলো রিপোর্টার, অর্থাৎ রিপোর্টারের বাংলা কি? প্রতিবেদক। বাংলা প্রতিভাষাগুলোও তোমরা একটু জেনে রেখো, মানে বাংলা পরিভাষাগুলোও তোমরা একটু জেনে রেখো। এই শব্দ দুটি আমাদের কানে এসে পৌঁছেছে।
নিশ্চয়ই পৌঁছাবে তোমাদেরও। তোমরাও জানো যে প্রতিবেদককে এবং প্রতিবেদন কি, তাই আলাদা করে আর এই বিষয়ে কাউকে বিশেষ কিছু বোঝাবার নেই। নিশ্চয়ই তাই। প্রতিবেদন কখনো পাঠ করা হয়, কখনো বা লিখিত আকারে বহু মানুষের সামনে আনা হয়। তো খবরের কাগজ, এখানে খবর লিখিত রূপই থাকে, অর্থাৎ তথ্য এখানে লিখনী অবস্থায় থাকে, তা থেকে আমরা তথ্য জানতে পারি। আবার নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে যিনি রিপোর্টার, তিনি কি করছেন, তার বক্তব্যের মাধ্যমে তথ্য তুলে ধরছেন, অর্থাৎ তিনি তার কথার মাধ্যমে সংবাদটাকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। দুটোই হচ্ছে রিপোর্টিং, দুটোই প্রতিবেদন। আমরা মূলত সাংবাদিক বা রিপোর্টারদের প্রতিবেদন নিয়ে আলোচনা করব। মানে আমরা সাংবাদিকদের যে নিয়ম, অর্থাৎ তাদেরই নিয়মকানুন মেনে যে লিখিত প্রতিবেদন, সেটাই শিখব আমরা। আর তাই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদ অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত নিয়ে সিলেবাসটির ব্যাপারে এটি অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এই যে সংবাদ বা সাংবাদিক, অনেকের মনেই সাংবাদিক হওয়ার ইচ্ছা জন্মায় না। কেন না, এটার ব্যাপারে আমরা জানিই না। বেশিরভাগ বাচ্চারাই শুধু খবরের কাগজ পড়ে এবং টিভিতে খবর দেখে। তবে এই যে এটা যে একটা আলাদা এবং অনন্য একটা ভালো পেশা, সেটা সম্পর্কে যাতে আমাদের চোখ যায়, সে কারণেই এই অধ্যায়টি সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো চলো, প্রতিবেদন রচনাকালে ছাত্রদের প্রতিবেদকদের মানে ছাত্রদের, এমনকি প্রতিবেদকদের, মানে তোমরাই এখানে একদম প্রতিবেদক সত্তাতেই লিখবে। তো তোমাদের যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তা জেনে নিই। চলো তা জেনে নিই। সহজ ভাষায় সহজ করে প্রতিবেদন রচনা করতে হবে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ তা সহজে বুঝতে পারেন। বুঝতে পারলে? এবার এখানে প্রশ্ন হবে, তাহলে কি সাধু চলিত এটার ব্যাপারে কিছু বলছি? অবশ্যই না। প্রতিবেদনের ভাষা হবে এমন তা যেন সর্বজন গ্রাহ্য হয়। অর্থাৎ একটা বাচ্চা মানে কি একদম একদম বাচ্চা নয়, মানে যারা বাংলা পড়তে জানে তারাও যেন ওই লেখাটা বুঝতে পারে। আবার যার বয়স ধরো 60-65, সেও যেন ওই খবরের কাগজ পড়ে তথ্য উপলব্ধি করতে পারে। অর্থাৎ সহজ ভাষায়, একদম সহজ ভাষায় এটা আমাদের লিখতে হবে। 2 হচ্ছে, প্রতিবেদনে নিজস্ব অভিমত একদম দেওয়া যাবে না। মানে প্রতিবেদনের যে তথ্য হবে তা হবে আসলের তথ্য। সেখানে তুমি তোমার কোনো ফিলোসফিকে নিয়ে আসতে পারবে না, তোমার কোনো ভাবাদর্শ সেখানে যেন প্রকাশ না পায়। মূল তথ্যই সেখানে তোমাকে তুলে ধরতে হবে। তোমার মন গড়া কোনো কাহিনীও যেন ওই প্রতিবেদনের অংশ না হয়ে ওঠে। 3 হচ্ছে, রাজনৈতিক মতামত, রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব না করে প্রতিবেদককে নিরপেক্ষ হয়ে প্রতিবেদন রচনা করতে হবে। অর্থাৎ কোনো দলের না হয়ে আমাদের সমাজের হয়ে, সমাজের মানুষের জন্য হয়ে প্রতিবেদন রচনা করতে হবে। আর তোমাদের সিলেবাসে যে প্রতিবেদন রয়েছে তার নিশ্চয়ই ওই মুখে বলা বা অন্যদেরকে প্রশ্ন এই বলুন যে আপনার কি মতামত, এই রকম নিশ্চয়ই হবে না প্রতিবেদন, বা টিভিতেও গিয়ে তুমি প্রতিবেদন পড়বে না। তো তোমাদের সিলেবাসে লিখিত প্রতিবেদনের কথাই বলা হচ্ছে। এই পয়েন্টগুলো ধরে তোমাদের লিখতে হবে। তোমাদের যে প্রতিবেদন মূলত নয়, লিখিত প্রতিবেদনের কথাই তোমাদের সিলেবাসে রয়েছে। আর তোমাদের পরীক্ষাতে এই লিখিত প্রতিবেদনই থাকবে, যা এই মোট কটা পয়েন্ট রয়েছে, হ্যাঁ, এই 9টা পয়েন্ট ধরে তোমাদের তা লিখতে হবে। তো প্রথম পয়েন্টে আমরা পড়লাম
তার যে ভাষা হবে, অর্থাৎ প্রতিবেদনের যে ভাষা হবে তা হবে একদম সহজ সরল। দ্বিতীয়ত আমরা পড়লাম নিজস্ব মতামত একদম দেওয়া যাবে না। 3 নম্বরে আমরা পড়লাম রাজনৈতিক মতামত বা কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে আমরা প্রতিবেদক বা রিপোর্টার কখনোই বলবে না, বা তোমরা লেখার সময় কখনোই একটা দলের হয়ে লিখবে না, তোমরা নিরপেক্ষভাবে বিচার করবে। মানে রিপোর্টারের কাজই হচ্ছে এটা, সাংবাদিকের কাজই এটা, প্রতিবেদকের কাজই হচ্ছে এটা, সত্যকে তুলে ধরা সমাজের সামনে। চতুর্থ পয়েন্ট, ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় আচার রীতি ইত্যাদি এক্ষেত্রে প্রতিবেদন রচনাকালে প্রতিবেদককে মনে রাখতে হবে সাম্প্রতিক কথা সম্প্রতির। অর্থাৎ আমরা যেমন আমরা কোনো দলের হয়েও কথা বলবো না, ঠিক সেই রকম কোনো ধর্মের হয়েও আমরা কথা বলবো না। ধরো কোনো প্রতিবেদক লিখছে, সে নিজে হয়তো মুসলমান ধর্মের, আর যা লিখছে সেখানে খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্মকে উচ্চতর দেখাতে হচ্ছে সত্য তুলে ধরার জন্য। তো সেখানে প্রতিবেদকের কাজ হবে নিজের ধর্মকে না প্রাধান্য দিয়ে নিজের সাম্প্রদায়িক যে ধর্ম এটাকে না প্রাধান্য দিয়ে নিজের মানুষ সত্তার যে ধর্ম সেটাকে প্রাধান্য দিয়ে প্রকৃত সত্য নিয়ে লিখে তোলা। 5, প্রতিবেদক যেন না ভেবে বসেন তিনি পাঠককে পাঠ পড়াচ্ছেন, কারণ মানুষ প্রতিবেদন পড়ে খবর জানবে। মানে হচ্ছে প্রতিবেদক যিনি হবেন তিনি প্রতিবেদন লিখবেন এমনভাবে নয় যাতে সে একদম বাচ্চাদেরকে, একদম 0 লেভেলের বাচ্চাকে কিছু একটা পড়াচ্ছে, সেইভাবে যেন না তা হয়। তা যেন হয় সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে এবং সমাজের রুচি অনুযায়ী একটা সুন্দর প্রতিবেদন, যা পাঠক শিক্ষা গ্রহণের জন্য নয়, শুধুমাত্র সমসাময়িক যে খবর তা জানবার জন্য পাঠ করতে পারে। 6, প্রতিবেদন রচনাকালে মূলত সাংবাদিককে আকর্ষণীয় করে তুলতে হবে। অর্থাৎ তোমাকে লেখার সময় এমনভাবেই লিখতে হবে যাতে তা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ এমন কোনো তথ্য যা মাঝখানে বা শেষে দেওয়ার কথা ছিল তা তুমি প্রথমেই দিয়ে দিয়েছ, সেটাও যেমন ভালো হবে না, আবার প্রথমে যা দেওয়ার কথা ছিল তা তুমি শেষে বা মাঝখানে দিয়ে দিয়েছ, সেটাও ভালো হবে না। একজন প্রকৃত প্রতিবেদকের কাজ হবে সঠিক তথ্য সঠিক নিয়মানুসারে তুলে ধরা, যাতে পাঠকের দৃষ্টি তা আকর্ষণ করে এবং পাঠককে ওই লেখার দিকে টেনে নিয়ে আসে পাঠের জন্য। অতিরিক্ত উচ্ছ্বাস, ব্যক্তিগত কথা, শব্দ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ অত্যন্ত জটিল কথা তোমাকে কখনোই যোগ করা যাবে না প্রতিবেদনে। মানে এই ক্ষেত্রে তোমরা একটা কথা অবলম্বন করতে পারো যে প্রতিবেদন লেখার সময় তোমরা প্রত্যেকটা সেন্টেন্স লিখবে, অর্থাৎ যে বাক্য রচনা করবে তোমরা, সেই প্রত্যেকটা বাক্য তোমরা চেষ্টা করবে যে সরল বাক্যে লেখার। কারণ সরল বাক্যে লিখলে কি হয় বলো তো, সরল বাক্যে লিখলে জটিলতা কম হয়। তবে তোমরা প্রয়োজন অনুসারে অবশ্যই জটিল বা যৌগিক বাক্য ব্যবহার করতে পারো, তবে চেষ্টা করবে বেশিরভাগটাই সরল বাক্যে লেখার, তাহলে এই শর্তগুলো কিন্তু হয়ে যায়, মানে এই শর্তগুলো অবলম্বিত হয়ে যায়। তবুও আমি কখনোই বলবো না শুধু সরল ভাষায় লেখো, শুধু সরল ভাষায় কখনোই লেখা সুন্দর হয় না। তোমরা চেষ্টা করবে যে নিজস্বতা দিয়ে একটা ভালো লেখার, যাতে করে যিনি তোমার খাতাটা কাটবেন তিনি যাতে সত্যিই বুঝতে পারে যে তুমি সত্যিই ওই প্রতিবেদনের উপর খেটেছো এবং তোমাকে যথেষ্ট এবং সম্পূর্ণ নম্বরটা দেওয়া উচিত। এখানে তুমি সাংবাদিক এবং তোমার পরীক্ষায় যে খাতা কাটবে যিনি তোমার পরীক্ষা
খাতা কাটবে তিনি হচ্ছে ওই সাধারণ পাঠক, আর তুমি সাংবাদিক বা প্রতিবেদক। তোমার লেখা খবর তিনি পড়বেন। তো তার কেমন লাগছে তার রিভিউটাই হচ্ছে তোমার পরীক্ষার নম্বর। 8 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিবেদনের স্থান, তারিখ ও শিরোনাম উল্লেখ করতেই হবে। কোন স্থানের প্রতিবেদন, কোন তারিখে, এবং তার যে একটা সুন্দর শিরোনাম তোমাকে দিতেই হবে। বুঝতে পারলে? একদম শেষ পয়েন্টে আমরা জানছি প্রতিবেদককে দপ্তরের কাজ করতে হবে। প্রতিবেদক, এটা বাদ দাও, এটা শোনো। প্রতিবেদন ভাব বাচ্চে লেখাই শ্রেয়। যে কোনো বাচ্চে তোমরা লিখতে পারো, তবে ভাব বাচ্চে লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিবেদনের কাঠামোগত দিক: একটা শিরোনাম থাকবে, সূচনা থাকবে, বিবরণ ও উপসংহার। অর্থাৎ প্রথমেই শুরু হবে শিরোনাম, তারিখ, স্থান এইগুলো দিয়ে। তারপরে সূচনা, একটা দৃষ্টি আকর্ষণ করবে পাঠকের মনকে টেনে নিয়ে আসবে ওই লেখার প্রতি, সেই রকম সূচনা দরকার। তারপরে সত্য তথ্যভিত্তিক বিবরণ দিতে হবে এবং একটা সুন্দর উপসংহার তোমাকে দিতে হবে। এই 4টা শর্ত অবলম্বন করে তোমাকে প্রতিবেদন লিখতে হবে। শিরোনাম: প্রতিবেদনের শিরোনাম বা হেডলাইন এমনভাবে নির্ধারণ করতে হবে যা পরিবেশিত খবরের চুম্বক হিসেবে কাজ করবে। মানে তোমার যে প্রতিবেদন তার আকর্ষণের মূল হয়ে উঠবে তোমার শিরোনাম। প্রথমেই তোমার শিরোনাম, যে পাঠক তোমার শিরোনামটাই আগে পড়বে যে কিসের ব্যাপারে এই প্রতিবেদন লেখা হয়েছে। তাই শিরোনামটা তোমাকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যাতে ওটা দেখেই বাকি যে প্রতিবেদন ওটা পড়তে পাঠক বাধ্য হয়। এরপর সূচনা অংশে থাকে সাংবাদিকতার পরিচয়। কারণ এখানে নিজস্ব আমি বলে দিচ্ছি ভালো করে। সূচনা অংশটা এমন করবে যাতে একটা যে আনন্দের সঙ্গে শিরোনাম পড়ার পর পাঠক তোমার প্রতিবেদনে প্রবেশ করেছিল, ওই আনন্দই যাতে সে ধরে রাখতে পারে এবং ধারাবাহিকভাবে সে প্রবন্ধটা পড়ে যেতে পারে। এরপর আমরা উদাহরণ পড়ব, সেখানে এই জিনিসটা তোমাদেরকে আমি আরও ভালো করে বুঝিয়ে দেব। বিবরণ হচ্ছে সবথেকে বড় অংশ প্রতিবেদনের। তো বিবরণটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে, সত্য তথ্যভিত্তিক করার চেষ্টা করবে, এবং বিবরণ অংশে সবথেকে বেশি লেখা লিখতে হবে তোমাদের। এবং শেষে উপসংহার। এই অংশে ঘটনার প্রভাবজনিত সামাজিক বা মানসিক তাৎপর্যের উপর আলোচনা করা হয়। মানে যে ঘটনাটা তুমি বিশ্লেষণ করলে সারা প্রতিবেদনটা জুড়ে, সেটা ঘটে যাওয়ার পর বা ওই ঘটনা সমাজে কী প্রভাব ফেললো, বা আশেপাশের মানুষজন, মানে যে স্থানের প্রতিবেদন তুমি লিখছো তার আশেপাশের মানুষজনের উপর কী প্রভাব পড়েছে, অর্থাৎ তাদের মনে কী প্রভাব পড়েছে, সেটা নিয়ে এই উপসংহারটা হবে। অর্থাৎ উপসংহার হবে সমাজে ওই ক্রিয়াকলাপের প্রতিফলন। তো চলো আর একবার আমরা 4টা পয়েন্ট বলে নিই সহজ করে। শিরোনাম পাঠককে প্রতিবেদনের দিকে টানার জন্য, সূচনা তুমি কেমন লিখেছো গোটা প্রতিবেদনটা সেটা পাঠকের কাছে তুলে ধরার জন্য, বিবরণ আসল তথ্য দিতে হবে এখানে, এবং উপসংহারে কি থাকবে, সমাজে ওই ঘটনার প্রতিফলন। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটা প্রতিবেদন লিখতে হয়। ভিডিওর প্রথম অংশে আমরা শিখলাম কিভাবে প্রতিবেদন রচনা করতে হয়। এই অংশে আমরা দেখে নেব যে কিভাবে সুন্দর একটা প্রতিবেদন সাজানো হয় এবং কিভাবে সম্পূর্ণ নম্বর পাওয়া যায় পরীক্ষায়, এবং জেনে আসা নিয়মগুলো কিভাবে ব্যবহার করব আমরা। তো এখানে আমরা একটা উদাহরণকেই অবলম্বন করে এগিয়ে যাই চলো।
তো আমি বেছে নিয়েছি একটা প্রতিবেদন, চলো দেখি ওই প্রতিবেদনটা কিসের ব্যাপারে। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে নিপীড়ন করার বিরুদ্ধে গ্রামের একদল যুবকের প্রতিবাদ, এই নিয়ে একটা প্রতিবেদন। তো হেডলাইন এখানে কি দেওয়া হয়েছে, অর্থাৎ শিরোনাম কি দেওয়া হয়েছে, ডাইনি সন্দেহে নির্যাতিতা বৃদ্ধা। এই রকম একটা সুন্দর শিরোনাম তোমাদেরও দিতে হবে। শিরোনামেও নম্বর থাকে, সমাপ্তিতেও নম্বর থাকে, বিবরণ অংশেও নম্বর থাকে, এবং পরে থাকলো সূচনা, এখানেও নম্বর থাকে। অর্থাৎ যে 4টা পর্যায়ে প্রতিবেদনকে ভাঙা হয়, ওই প্রত্যেকটা অংশে নাম্বার থাকে। বিবরণে 2 থাকে আর বাকিগুলোতে 1 থাকে। এই নিয়ে মোট 5 নম্বরে তোমাদের প্রতিবেদনটা থাকে। তো শিরোনামে আমরা কি দেখলাম, ডাইনি সন্দেহে নির্যাতিতা বৃদ্ধা। এই রকম একটা সুন্দর দিতে হবে, বা অন্য কোনো দিতে পারো তোমরা, বা যুবকরা যে এখানে প্রতিবাদ করেছে তাদেরকে প্রাধান্য দিয়েও তুমি একটা সুন্দর শিরোনাম করতে পারো। এরপর লিখতে হবে নিজস্ব সংবাদদাতা। এটা তোমাদের লিখতেই হবে, সব জায়গায় এটা একই, নিজস্ব সংবাদদাতা। তারপর কমা দিয়ে পুরুলিয়া, অর্থাৎ কোথায় হয়েছে। তারপর কমা দিয়ে তারিখ, অর্থাৎ কবে হয়েছে। এগুলো সবই তোমরা কাল্পনিক ব্যবহার করবে, এই জায়গা আর তারিখটা তোমরা কাল্পনিক ব্যবহার করবে। শিরোনামটার ব্যাপারে তো তোমাদের প্রশ্নে যে বিষয় থাকবে সেটার উপরে অবলম্বন করেই তোমাদের শিরোনাম হবে। আর নিজস্ব সংবাদদাতা, এটা তো একই, তোমাদের সব জায়গায় একই লিখতে হবে। যেমন ইংরেজিতে তোমরা কি লেখো তাহলে, যে তোমাদের রিপোর্টিং যে একটা রাইটিং রয়েছে সেখানে তোমরা লেখো বাই এ স্টাফ রিপোর্টার, ওটা যেমন সব রিপোর্টেই তোমাদের লিখতে হয়, সেই রকম বাংলার এই প্রতিবেদনে নিজস্ব সংবাদদাতা, এটা প্রত্যেকটা প্রতিবেদনে তোমাদের লিখতে হবে প্রথমেই। তারপর কমা দিয়ে লিখতে হবে জায়গা, যেটা তোমরা একটা কাল্পনিক ব্যবহার করবে, এবং কমা দিয়ে তারিখ, যেটাও তোমরা একটা কাল্পনিক ব্যবহার করবে। আর শিরোনাম যেটা বললাম ওটা তো বিষয়ের উপর নির্ভর করবে। তো আমরা 1 নম্বরের বিষয়ে জেনে নিলাম, মানে ও শিরোনাম সহ নিজস্ব সংবাদদাতা, জায়গা আর তারিখ, এটার বিষয়ে আমরা জেনে নিলাম। এরপর আসছি মূল অংশে কী রকমভাবে লেখা রয়েছে সেইটা দেখে নেওয়ার জন্য। গতকাল দুপুরে পুরুলিয়ার বেহুরু গ্রামে, এগুলো সব তোমরা কাল্পনিক ব্যবহার করবে। অর্থাৎ তোমরা একটা নির্দিষ্ট জায়গা আর গ্রাম বেছে নিও পরীক্ষার আগে, যে এই ধরনের পড়লেই তুমি ওই জায়গাটাই ব্যবহার করবে, ওই জেলা আর ওই গ্রাম। আগে থেকে ভেবে নিও যে তুমি কি ব্যবহার করবে, কারণ পরীক্ষায় গিয়ে এটাই ভাবতে হয়তো তোমাদের অনেকের অনেক সময় লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা আগে থেকেই ভেবে নিও, ঠিক আছে। তো গতকাল দুপুরে পুরুলিয়ার বেহেরু গ্রামে এক বৃদ্ধাকে ডাইনি সন্দেহে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানায় গ্রামেরই একদল যুবক। তো এটা হয়ে গেল সূচনা অংশ। দেখে নাও কি সুন্দরভাবে একটা সূচনা এখানে দেওয়া রয়েছে। প্রথমে শুরুর অংশ, এটাও সুন্দরভাবে দেওয়া রয়েছে, আর সূচনা অংশ ঠিকভাবে দেওয়া রয়েছে। তো 2 নম্বর, এখানে আমরা 2 নম্বর পেয়ে গেলাম। তো এরপরে কি রয়েছে, বিবরণ অংশ। বিবরণ অংশে থাকে আমাদের প্রতিবেদনে 2 নাম্বার। এটাই একটু বিস্তারিত আর ব্যাখ্যা স্বরূপ সত্য তথ্যের সঙ্গে তোমাদের লিখতে হয়, অর্থাৎ কাল্পনিক। এখানে তো তোমরা তথ্য বলতে কি, তোমাদের কল্পনা করতে হবে, তোমাদের কল্পনাটাই এমন করতে হবে যাতে সেটা হুবহু সমাজভিত্তিক মনে হয়। তো কি রয়েছে, স্বামী ও একমাত্র সন্তান মারা যাওয়ার পর থেকে অশান্তি সরেন। অর্থাৎ স্বামী এবং তার সন্তান মারা যাওয়ার পর
বৃদ্ধার স্বামী এবং সন্তান মারা যাওয়ার পর এই অশান্তি শুরু হয়। মানে ওই মহিলা তার বাড়িতে একাই থাকতেন বলে জানা গেছে। মানে ওই বৃদ্ধা তার বাড়িতে একাই থাকতেন। মানে তোমাদের আমি এর আগে যখন বোঝাচ্ছিলাম যে কিভাবে প্রতিবেদন লিখতে হয়, সেখানে আমি বলেছিলাম সহজ সরল ভাষায় লিখবে। তো সেটাই কিন্তু এখানে দেখো অবলম্বিত হয়েছে। এখানে যেমন সোরেন, এই সোরেন শব্দটা ব্যবহার করা হয়েছে, অনেকের মানে বুঝতে পারবে না, সেই জন্য ব্র্যাকেটে 70 আর পরে মানে দিয়ে তার অর্থও বুঝিয়ে দেওয়া হয়েছে। একদম একটা সুপ্রতিবেদকের মতো এই লেখাটা লেখা হয়েছে। সুপ্রতিবেদন উপস্থাপিত হয়েছে এই প্রতিবেদনে। গতকাল সকালে গ্রামের পঞ্চায়েত প্রধান শ্যামলবাবুর ছোট ছেলে হঠাৎই অজানা জ্বরে মারা যায়। মানে গ্রামের যে প্রধান রয়েছে তার ছেলের জ্বর হয় এবং সে মারা যায়। হঠাৎই নয়, তার জ্বর ছিল। এ কথা জানাজানি হওয়ার পর গ্রামের বেশ কিছু লোক উন্মত্তের মতো লাঠি সোঁটা নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হয় এবং তাকে প্রচণ্ড মারধর করতে থাকে। ওই রকম বৃদ্ধা, তাকে আজকের সমাজে এসে মানুষ ডাইনি সন্দেহ করছে এবং তার স্বামী সন্তান মারা যাওয়ার কারণে তাকে এরকম মনে করছে। আর গ্রামের উচ্চবিত্ত মানুষের বাড়ির লোকের প্রাণ যাওয়ায় ওই সাধারণ দিন দুঃখীর দায় পড়েছে, মানে তার দোষ এসে পড়েছে ঘাড়ে। সে কারণে অশিক্ষিত এবং অভদ্র গ্রামের লোকেরা তার উপর চড়াও হচ্ছে। তোমরা হয়তো জানো না, কিন্তু অনেক গ্রামেই এইসব ভণ্ডামি এখনও চলে। তাদের নাকি ভূতে পায়, তাদের মধ্যে নাকি আত্মা এসে বলে দেয় যে কি হতে চলেছে, কি হবে। তাদের মধ্যে থেকে নাকি সেই যে ভূত তার মধ্যে প্রবেশ করে যায় আর নির্দেশনা দেয় যে এরপরে কি করতে হবে তার জন্য, এই ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মানে কি, এটা তো আদৌ ভূতের কাজ নয়। এগুলো সব নাটক, সাজানো নাটক। সমাজে এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে। আর ওদের যে এগুলো ওঝা ডক্টর কেউ সারাতে পারবে না। এই অসুখ একমাত্র পুলিশ ছাড়াতে পারবে। তো তোমাদের গ্রামে বা তোমাদের আশেপাশে যদি কোথাও এইসব অশিক্ষিত এবং অপরাধমূলক যে কাজগুলো যদি তোমরা দেখতে পাও, তোমরা অবশ্যই তোমাদের স্কুলে জানাবে, কারণ স্কুল শিক্ষক শিক্ষিকারা তোমাদের এক্ষেত্রে হেল্প করতে পারে। বুঝতে পারলে? স্কুল শিক্ষক শিক্ষিকারা কিন্তু এভাবেই ট্রেন্ড, যাতে তারা স্কুলের শিক্ষার্থীদের যে কোনো সমস্যাতে সাহায্য করতে পারে। তো আমি কোথা থেকে কোথায় চলে গেলাম, তো চলো ফিরে আসি বিষয়ে। প্রচণ্ড মারধর করতে থাকে। সেই সময়ে গ্রামেরই একদল যুবক খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছায় এবং বৃদ্ধাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করে। তো এই যে এই যুব সমাজই পারে যে কোনো অপরাধমূলক কাজকে ভেঙে গুঁড়িয়ে দিতে, ওই অপরাধকে সুষ্ঠুভাবে নির্মূল করতে একমাত্র যুব সমাজই পারে। তাই তোমাদের বাড়ির আশেপাশেও যদি এইসব ভণ্ডামি চলে, তো তোমরাও তা একদম নির্মূলে বিনাশ করার চেষ্টা করবে। আজও সাপ কামড়ালে ওঝার কাছে যেতে বলে। আজও অনেককে নাকি ভূতে পায়, ডাইনি সন্দেহে মানুষকে মারধর করা হয়। আজকের যুগে এসেও এ সকল কুসংস্কারের প্রচলন রয়েই গেছে। পরীক্ষার আগের দিন অভিশাপ দিচ্ছে তুই ফেল করে যাবি, এই সব কিছু তার দিব্যি একদম
নিচু স্তরের অমানসিকতার প্রমাণ দিয়ে মানুষ তারা যে অশিক্ষিত সেই প্রমাণ তারা করে দেয় এই ব্যবহারের মাধ্যমে। আর এইগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্যই আমরা যুব সমাজ, আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেমন এই গ্রামে বৃদ্ধাকে বাঁচানোর জন্য তাদের যখন মারধর করলো অশিক্ষিতরা মিলে, তখন যুব সমাজ, শিক্ষিত সমাজ এসে তাকে রক্ষা করছে। প্রত্যেক অশুভরই বিনাশ হয় শুভর হাতে। সেক্ষেত্রে এখানেও আমরা দেখতে পাচ্ছি অশুভ অশিক্ষিত মানুষেরা যখন বৃদ্ধার উপর চড়াও হচ্ছে, বৃদ্ধাকে লাঠি নিয়ে মারধর করছে, বৃদ্ধার দিকে ধাবিত হচ্ছে, তখন শুভ অর্থাৎ সুশিক্ষিত যুব সমাজ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে। তারা নির্যাতনের হাত থেকে তাকে রক্ষা করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে তারা। অর্থাৎ বৃদ্ধাকে যে মারধর করেছে, সে যে ব্যথা পেয়েছে, সে কারণে তার চিকিৎসার দায়িত্বও যুব সমাজ তার নিজের কাঁধে তুলে নিয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে গেছে। দেখো, এই প্রতিবেদন যে লিখেছে সে কত সুচতুরভাবে এই প্রতিবেদনটাকে তুলে ধরেছে। অর্থাৎ তোমাদেরও যদি সম্পূর্ণ নম্বর পেতে হয়, ঠিক এভাবেই এই পদ্ধতি অবলম্বন করেই লিখতে হবে, যাতে পাঠকের মন ছুঁয়ে যায় লেখা। তারপরে পরিচলো, বৃদ্ধার শারীরিক অবস্থা এমন কিছুটা ভালো বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি। প্রশাসনের পক্ষ থেকে যুবকদের পুরস্কৃত করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় থানার আইসি মৃন্ময় নন্দী। দেখো, এখানে কি সুন্দরভাবে কাল্পনিক নাম, আইসির প্রসঙ্গ সব কিছুটাই নিয়ে আসা হয়েছে একটা সুন্দর প্রতিবেদন উপস্থাপনের জন্য। তোমরাও এইরকমভাবেই কাল্পনিক হলেও সুতথ্যভিত্তিক এবং সুন্দরভাবে একটা মন ছুঁয়ে যাওয়া প্রতিবেদন রচনা করো পরীক্ষায়, যাতে করে তোমরা সম্পূর্ণ নম্বর নিজের ঝোলাতে ঢুকিয়ে নিতে পারো। এই যুবকদের অন্যতম জয়রাম হাত্তা, মানে এটা কাল্পনিক নাম দেওয়া হয়েছে, তোমরা যে কোনো তোমার বন্ধুর নাম দিয়ে দিতেও পারো, শুধু একটু পদবি আলাদা করে দিও, যাতে তোমাদের টিচার তো জানবে যে এর নাম ওটা। তাহলে তোমরা কি করবে, তোমার পদবি আর তোমার বন্ধুর নাম এইভাবে জুড়েও কাল্পনিক নাম বানাতে পারো। বা নিজের মনে থাকা কোনো একটা ইউনিক নাম যে তুমি ব্যবহার করতে চাও, কিন্তু তুমি আর কি কারো নাম দিতে পারবে, তো সেক্ষেত্রে তুমি ওই চরিত্রটাকে ওইখানে দিয়ে দিতে পারো। হ্যাঁ, এইভাবে তোমরা কাল্পনিক নামগুলো দিও। বলেন যে স্থানীয় শিক্ষিত মানুষদের সাহায্যে গ্রামের লোকের মন থেকে কুসংস্কার দূর করতে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে তারা। অর্থাৎ এই যুবকরা মিলেই এইবার গ্রামের সব মানুষের মন থেকে কুসংস্কার দূর করার জন্য এক বিশাল উদ্যোগ নিতে যাচ্ছে তারা। বুঝতে পারলে? তো এইভাবেই একটা সুন্দর, দেখো যে একটা উদ্যোগ নেওয়া হবে, এরপর একটা হ্যাপি এন্ডিং দিচ্ছে এখানে প্রতিবেদনটাকে। অর্থাৎ এইভাবেই সুচতুর সত্তা দিয়ে তোমরাও একটা সুন্দর এন্ডিং দিও, সেটা দুঃখময় হলেও তা যেন শুনে পরিতৃপ্ত হয় পাঠক। তাহলেই তোমার উপসংহারের অংশটাতেও তোমরা সম্পূর্ণ নম্বর পাবে, আর তথ্যভিত্তিক যে বিবৃতি অংশ সেখানেও তোমরা সম্পূর্ণ নম্বর পাবে। এভাবেই লিখলে তোমরা সম্পূর্ণ নম্বরটা পেতে পারো। এভাবে আরও অনেক উদাহরণ রয়েছে। এইভাবে লিখলে তোমাদের যাই পড়ুক না কেন, আমি অনেককে দেখেছি যে এটা ওইবারে মাধ্যমিকে পড়েছিল, চলো এটা মুখস্থ করে নিই হয়ে যাবে না। ব্যাকরণ বা নির্মিতির অধ্যায়, যে কোনো সাহিত্যের যে কোনো অংশের ক্ষেত্রে তোমাদের নিজস্বতা এবং নিজ শৈলী দিয়ে পরীক্ষককে তোমাদের ইমপ্রেস করতে হবে। পরীক্ষক যখন তোমার মোহে পড়ে যাবে, তোমার লেখার প্রেমে পড়ে যাবে যখন পরীক্ষক, তখনই তুমি সম্পূর্ণ নম্বর পাবে এবং একটা বিরাট পরিসরের নম্বর তোমরা পরীক্ষাতে পাবে। বুঝতে পারলে?
যেভাবে তোমাদের আমি নিয়ম শেখালাম এবং এই উদাহরণটা বুঝে দিলাম, এইভাবে লিখলেই একমাত্র তোমরা প্রতিবেদনে 5-এ 5 পেতে পারো। বুঝতে পারলে? আর কোথায় কত নম্বর থাকে সেটাও আমি বুঝিয়ে দিলাম। শুরু অর্থাৎ ওই শিরোনাম, স্থান, নিজস্ব সংবাদদাতা, এই লেখাটা আর তারিখ, এটার উপর থাকে 1 নাম্বার। সূচনাতে থাকে 1 নাম্বার। তথ্যতে অর্থাৎ মূল অংশে থাকে, দাঁড়া আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি, এই যে মানে একদম শুরুর অংশ, এটাতে থাকে 1 নাম্বার। সূচনাতে থাকে 1 নাম্বার। বিবৃতি অংশে অর্থাৎ মূল তথ্যভিত্তিক অংশে থাকে 2 নাম্বার। আর এটাও তো তথ্যভিত্তিকের মধ্যেই পড়ছে। আর একদম শেষ উপসংহারে থাকছে 1 নাম্বার। মোট যোগ করলে হচ্ছে 5, আর এই 5ই থাকে তোমাদের প্রতিবেদনে। এভাবেই তোমরা ভাগ করে মানে এভাবেই তোমরা প্রত্যেকটা টপিককে অ্যাটেন্ড করে করে সুন্দরভাবে প্রতিবেদন রচনা করো, তাহলে প্রতিবেদনে তোমরা সম্পূর্ণ নম্বর পাবে। তো তোমরা দেখলে, আর যেমনটা বললাম, তোমাদেরও সমাজে যদি এরকম কুসংস্কার বা অশিক্ষিত আচরণ তোমরা দেখো, তো তোমরাও প্রতিবেদন করবে। তোমরাই যুব সমাজ, তোমরাই পরবর্তী সমাজের ঈশান। তোমাদেরই এগিয়ে আসতে হবে যে কোনো অনাচার, যে কোনো অশুভের বিরুদ্ধে, যাতে করে তোমরা যে কোনো অনাচারকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারো। তো আজ এতটাই। আজ আসছি, ভালো থেকো এবং প্রতিবেদন এবং সমাস নিয়মিত প্র্যাকটিস করতে থেকো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আজ এতটাই, ধন্যবাদ।